নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে নদীর আঁকাবাঁকা গতিপথকে কী বলা হয়। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। নদীর আঁকাবাঁকা যে গতিপথ, সেই গতিপথকে আমরা মিয়ান্ডার বলে থাকি। ঠিক আছে, মিয়ান্ডার হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে মজবুত করতে সক্ষম হন। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি কোন নদীর উপর গড়ে উঠেছে। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু আমি ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামে আসার উপযুক্ত এইরকম রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনারা ওই ধরনের কোয়েশ্চেন এক্সামে গিয়ে ফেস করতে পারেন। ভারতের বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি কোন নদীর উপর গড়ে উঠেছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। মনে রাখবেন, ব্রহ্মপুত্র নদীর উপর কিন্তু ভারতের বৃহত্তম নদী বদ্বীপটা মাজুলি গড়ে উঠেছিল। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত, সেটা হচ্ছে 4:1। মনে রাখবেন, 4:1 হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ছোটনাগপুরে অবস্থিত হাজারিবাগ মালভূমিটি কোন মালভূমির একটি উদাহরণ। এই ধরনের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। কারণ আমরা জানি যে আমাদের মালভূমি, সমভূমি, পর্বত এরকম আমাদের টপিক রয়েছে, তো সেই টপিক থেকে আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ছোটনাগপুরে অবস্থিত হাজারিবাগ মালভূমি যেটা, সেটা কিন্তু একটা ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে মালভূমির অবস্থান রয়েছে। তো মনে রাখার চেষ্টা করবেন, সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু 300 মিটারেরও বেশি উঁচুতে কিন্তু মালভূমির অবস্থান আমরা প্রত্যক্ষ করে থাকি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে লিমো নামক অনুর্বর মাটির সৃষ্টি হয় কোন অঞ্চলে। তো লিমো নামক যে অনুর্বর মাটি, সেই মাটির সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কোথায়, চুনাপাথর গঠিত অঞ্চলে আমরা লিমো নামক অনুর্বর মাটির দেখতে পাই। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্তরায়ন, সচ্ছিদ্রতা, স্ফটিকের অনুপস্থিতি কোন শিলার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা এই কোয়েশ্চেনের আনসারটা মনে রাখার চেষ্টা করবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামের ক্ষেত্রে বারবার আসে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি একটু মনে রাখার চেষ্টা করবেন। তো মনে রাখবেন, স্তরায়ন, সচ্ছিদ্রতা, স্ফটিকের অনুপস্থিতি কোন শিলার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পাললিক শিলার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এবং ইউনিক কোয়েশ্চেন, মনে রাখবেন। তো পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ কি। তো পাইরোক্লাস্টিক যে শিলা, সেই শিলার একটি উদাহরণ হচ্ছে টাফ। ঠিক আছে, টাফ হলো একটি পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভূত্বকের উপরের অংশের বিচ্ছিন্ন হালকা শিলাস্তরকে কি বলা হয়। তো ভূত্বকের উপরের অংশের বিচ্ছিন্ন যে হালকা শিলাস্তর, সেটাকে আমরা শিয়াল বলে থাকি। ঠিক আছে, শিয়াল হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে শিয়াল শিলাস্তরের প্রধান উপাদান কি। তো শিয়াল যে শিলাস্তর, সেটা কোন কোন উপাদানের সমন্বয়ে গড়ে উঠেছে, সেটা হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এই দুটি উপাদানের সমন্বয়ে গড়ে উঠেছে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সীমা শিলাস্তরটির প্রধান উপাদান কি। তো শিয়াল এবং সীমা যে শিলাস্তর, সেটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। তো শিয়াল যেটা, সেটা হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, আর সীমা যেটা, সেটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের কোন মণ্ডলের উপাদানগুলি জলের তুলনায় 5 গুণ ভারী। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং ইউনিক অনেকটাই এই কোয়েশ্চেনটা, মনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীর অভ্যন্তর ভাগের কোন মণ্ডলের উপাদানগুলি জলের তুলনায় 5 গুণ ভারী, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কিন্তু জলের তুলনায় 5 গুণ ভারী হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত। তো আপনারা অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা বলবেন 4 মিনিট। তো দেখুন, এই জায়গাতে আমি আপনাদের একটু কনফিউশনটা দূর করে দিচ্ছি। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। ঠিক আছে, 1 মিনিট যখন বলবে তখন সেটা হবে 4 সেকেন্ড, আর 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে, সেটা হচ্ছে 1/10 সেকেন্ড। ঠিক আছে, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4 সেকেন্ড। ঠিক আছে, আর যদি বলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হবে, সেটা হবে কিন্তু 4 মিনিট। ঠিক আছে,
তো এক্ষেত্রে কনফিউশনটা আপনাদের এই জায়গাতে হবে যে 1 মিনিট যখন বলবে তখন মনে রাখবেন 4 সেকেন্ড হবে, আর যখন 1 ডিগ্রি বলবে তখন 4 মিনিট হবে। আর এবার আমরা 14 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, দেখি এখানে কি বলা রয়েছে। এখানে বলা রয়েছে 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত। যখন সেকেন্ড বলবে তখন হবে 1/10 সেকেন্ড, ঠিক আছে। আর মিনিট বললে 4 সেকেন্ড হবে, আর যখন ডিগ্রি বলবে তখন হবে 4 মিনিট, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে, তাই আমি এখানে তুলে ধরেছি। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন রেখাকে লাইন্স অফ মেরিডিয়ান বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং ইউনিক, আমি বলতে পারি এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং এক্সামে আসার উপযুক্ত এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। কোন রেখাকে লাইন্স অফ মেরিডিয়ান বলা হয়? সেই লাইন্স অফ মেরিডিয়ান যে রেখাকে আমরা বলি সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাকে লাইন্স অফ মেরিডিয়ান বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রাইম মেরিডিয়ান নামে পরিচিত রেখাটির নাম কি। তো প্রাইম মেরিডিয়ান মানে হচ্ছে মূল মধ্য রেখা, অর্থাৎ প্রাইম মেরিডিয়ান নামে পরিচিত যে রেখাটি সেটাকে আমরা বলবো মূল মধ্য রেখা, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। প্রতিটি অক্ষরেখার কোণের যে সমষ্টি সেটা হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। পরীক্ষাতে যদি আসে অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন রেখাগুলি প্রতিটি পূর্ণবৃত্ত সমান্তরাল। কোন রেখাগুলি প্রতিটি পূর্ণবৃত্ত সমান্তরাল হয়ে থাকে সেটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখাগুলি প্রতিটি পূর্ণবৃত্ত এবং কি সমান্তরাল হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত উত্তরে ও দক্ষিণে কয়টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। তো নিরক্ষরেখা থেকে বলছে উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত উত্তরে ও দক্ষিণে কয়টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে 89টি, ঠিক আছে। 80, 90 হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় সময় এক্সামে আমরা এই ধরনের কোয়েশ্চেন ফেস করে থাকি। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত ইউনিক, এই কোয়েশ্চেনগুলো অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ঘনীভূত গ্যাস ও ধূলিকণার সমন্বয়ে কী গঠিত হয়। এই ধরনের কোয়েশ্চেন আমরা কিন্তু এক্সামে ফেস করতে পারি, বারবার বলছি একটু গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ঘনীভূত গ্যাস ও ধূলিকণার সমন্বয়ে কী গঠিত হয়, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ঘনীভূত গ্যাস ও ধূলিকণার সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে ধূমকেতু। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সর্পিল, উপবৃত্তাকার এবং অনিয়ত এগুলি কার বিভাজন। সর্পিল, উপবৃত্তাকার এবং অনিয়ত এগুলি কার বিভাজন। এটা অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা এক্সামে ফেস করতে পারি, আমি আশাবাদী। তো মনে রাখবেন সর্পিল, উপবৃত্তাকার এবং অনিয়ত এগুলি কার বিভাজন, সেটা হচ্ছে ছায়াপথের বিভাজন। এবার আমরা মুখ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নিয়ে কোন গ্রহের আবহমণ্ডল গড়ে ওঠে। তো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নিয়ে যে গ্রহের আবহমণ্ডল গড়ে ওঠে সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের আবহমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সমন্বয়ে গড়ে ওঠে। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গ্রহগুলির মধ্যে কোন গ্রহের ঘনত্ব সর্বনিম্ন, অর্থাৎ গ্রহের ঘনত্ব সবচেয়ে কম রয়েছে কোন গ্রহে, সেটা হচ্ছে শনির। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অবশ্যই এই কোয়েশ্চেনটা আসতে পারে, তো আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জুবিয়ান প্ল্যানেট বলা হয় কোন গ্রহগুলিকে। তো এই জায়গাতে আমি ইংলিশটা দিয়েছি এই কারণেই, আমরা দেখুন আপনারা কিন্তু এই কোয়েশ্চেনের আনসারটা অনেকেই জানেন, কিন্তু দেখুন জুবিয়ান প্ল্যানেট লেখাতে আপনারা হয়তো অনেকেই বলবেন যে না আমার এই কোয়েশ্চেনের আনসারটা জানা নেই। এই কারণে আমি বলি কিছু কিছু কোড রয়েছে বা কিছু কিছু নাম রয়েছে যেগুলোর ইংলিশ জানাটা অত্যন্ত জরুরি, কারণ টেটের ক্ষেত্রে এই রকমই করে, কনফিউজিং করার জন্য কিংবা ট্রিকি করার জন্য কোয়েশ্চেনগুলো এইভাবেই তৈরি করা হয়। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এখানে এই ধরনের কোয়েশ্চেন আপনাদের সামনে বারবার রিপিট করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং এক্সামে গিয়ে সঠিক উত্তরটা নির্বাচন করতে সমর্থ হন। তো মনে রাখবেন জুবিয়ান প্ল্যানেট মানে হচ্ছে গিয়ে রাক্ষসীয় গ্রহ, এবং রাক্ষসীয় গ্রহ বলা হয় সেই গ্রহগুলোকে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এগুলিকে রাক্ষসীয় গ্রহ বলা হয় এই কারণে, কারণ এগুলো হচ্ছে পৃথিবীর থেকে বড় গ্রহ, সেই কারণে এগুলোকে রাক্ষসীয় গ্রহ বলা হয়। তো মনে রাখবেন জুবিয়ান প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সাহারা, কালাহারি ও থর মরুভূমিতে যে ধরনের বালিয়াড়ি দেখতে পাওয়া যায় সেই বালিয়াড়ির নাম কি। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। সাহারা, কালাহারি ও থর মরুভূমিতে যে ধরনের বালিয়াড়ি আমরা দেখতে পাই সেটা হচ্ছে সিফ বালিয়াড়ি, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যেসব নগরের জনসংখ্যা
50 লক্ষেরও বেশি সেগুলিকে কি বলা হয়? তো অর্থাৎ মনে রাখবেন যেসব নগরের জনসংখ্যা 50 লক্ষের বেশি সেটাকে আমরা মেগা সিটি বলে থাকি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটা ইউনিক কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে বলা হয়েছে ভারতের কোন যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত। তো আমাদের যোগাযোগ থেকে আমাদের টপিক রয়েছে, সেই কারণে আমি এই কোয়েশ্চেনটা তুলে ধরছি। তো মনে রাখবেন ভারতের কোন যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত, সেটা হচ্ছে জলপথ। জলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সোনালী চতুর্ভুজ সড়কপথটির কাজ কবে শুরু হয় এবং কবে শেষ হয়। এই কোয়েশ্চেনটা বিগত বছরের টিটেটের ক্ষেত্রে এসেছিল, আপনারা একটু চেক করে নেবেন, কোয়েশ্চেনগুলো অবশ্যই বুঝতে পারবেন। সোনালী চতুর্ভুজ সড়কপথটির কাজ কবে শুরু হয় এবং কবে শেষ হয়, সেটা হচ্ছে 2001 এবং 2012 সালে সোনালী চতুর্ভুজের কাজ শুরু হয়েছিল 2001-এ, এবং 2012 সালে মানে সোনালী চতুর্ভুজ সড়কপথটির কাজ শেষ হয়েছিল। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, তাই আমি এখানে তুলে ধরেছি। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন সোনালী চতুর্ভুজ থেকে, যেখানে বলা হয়েছে কোন শহরগুলির উপর দিয়ে সোনালী চতুর্ভুজ সড়কপথটি বিস্তার লাভ করেছে। অর্থাৎ কোন শহরগুলির উপর দিয়ে সোনালী চতুর্ভুজ সড়কপথটি টানা হয়েছে, সেটা হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা। এই মেট্রোপলিটন সিটিগুলির উপর দিয়ে সোনালী চতুর্ভুজ টানা হয়েছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আপনারা। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নগ্নিভবনের মাত্রা সর্বাধিক নিম্নলিখিত কোন জলবায়ু অঞ্চলে। তো নগ্নিভবনের মাত্রা সর্বাধিক হয় সেটা হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে, কিন্তু নগ্নিভবনের মাত্রাটা অত্যন্ত হাই হয়ে থাকে। তো এই ছিল জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপস্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনা করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।